আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে। সংখ্যা পদ্ধতির ঢাকা বোর্ড 2025 সালে আসা একটি প্রশ্নের সমাধান করে দিব আজ। শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বোর্ড 2025 সালে আসা প্রশ্নটি আমি আপনাদের জন্য বোর্ডে তুলে রেখেছি। বোর্ডের প্রথম প্রশ্নটি হলো আজকে কি। শিক্ষার্থীবৃন্দ, আজকে হলো 7 বিট বিশিষ্ট একটি কোড। আজকে এর পুনরূপ আমেরিকান স্ট্যান্ডার্ড কোডেড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আচ্ছা, আমি ক বুঝতে পারলাম, এবার আসেন খ। শিক্ষার্থীবৃন্দ, আমি খুব স্লো গতিতে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা খুব ভালো মতো বুঝবেন। আমি যদি অনেক ফাস্ট বলি আপনাদের বুঝতে কষ্ট হবে শিক্ষার্থীবৃন্দ। আচ্ছা, খ এর প্রশ্ন হলো 6 + 5 + 3 = 1110 ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের সুবিধার জন্য তুলে নিচ্ছি 6 + 5 + 3 = 1110। শিক্ষার্থীবৃন্দ, এই লাইনটা লেখার পরে আপনারা এখানে লিখবেন ইহা বাইনারি সংখ্যা পদ্ধতিতে সম্ভব। আমি আবার বললাম 6 + 5 + 3 = 1110, ইহা বাইনারি সংখ্যা পদ্ধতিতে সম্ভব। কারণ শিক্ষার্থীবৃন্দ, এটা যে বাইনারি সংখ্যা পদ্ধতি এটা আপনারা জানেন। এটা লেখার পরে আপনারা লিখবেন 6 + 5 + 3 = 14। এটা দশমিক সংখ্যা পদ্ধতিতে 14। এই 14 কে আমরা যদি বাইনারিতে প্রকাশ করে পাই, এবার এই 14 এটাকে যদি আপনি বাইনারিতে প্রকাশ করেন, তার মানে আমাকে এটাকে 2 দ্বারা ভাগ দিতে হবে। আমি যদি 14 কে 2 দ্বারা ভাগ করি, 2 14 এর ভিতরে কতবার যায় বলেন? 7 বার। শিক্ষার্থীবৃন্দ, আমরা অবশ্যই এটা জানি, এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে ভাগশেষ। 2 14 এর ভিতরে 7 বার গিয়েছে, 7 × 2 = 14, সেক্ষেত্রে ভাগশেষ থাকে আমাদের 0। ওকে, আবার যদি আমি 2 দিয়ে ভাগ দিই, আমার যাবে 3 বার। 3 × 2 = 6, যেহেতু এখানে আছে 7, ভাগশেষ থাকবে 1। আবার আমি এটাকে যদি 2 দ্বারা ভাগ দিই, 2 3 এর ভিতরে হচ্ছে আমার 1 বার যায়, 2 1 × 2, যেহেতু এখানে 3 আছে, ভাগশেষ আমার 1। ওকে, আবার যদি 2 দ্বারা ভাগ দেই, 2 1 এর ভাগ করা যায় না, সেক্ষেত্রে 0 বার ভাগ করা যাবে। এবার উপরে যে 1 থাকে, সেই 1 হলো আমাদের ভাগশেষ। শিক্ষার্থীবৃন্দ, এইটার উত্তরটা হচ্ছে আমাদের নিচ থেকে উপরে, যেটা আমরা বলে থাকি MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা পুনরূপ আমরা জেনে থাকি মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এরপরে আমরা যদি লিখি 6 + 5 + 3 = 1110। ইহা কোন সংখ্যা পদ্ধতিতে সম্ভব? বাইনারি সংখ্যা পদ্ধতিতে সম্ভব, প্রমাণ করা হলো। শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমাদের খ। আমি আশাবাদী বুঝতে পারছেন। প্রথমে এই লাইনটা লিখবেন, লেখার পরে লিখবেন 1110 বাইনারি সংখ্যা পদ্ধতিতে সম্ভব। এর পরের লাইন আপনারা লিখবেন 6 + 5 + 3 = 14, যা দশমিক সংখ্যা পদ্ধতিতে। ইহা যদি আমি বাইনারিতে প্রকাশ করি, তাহলে এই যে অঙ্কটা দেখাই দিবেন, উত্তরটা লিখবেন, আপনি 2 এ 2 পাবেন। ওকে, এরপরে আমরা এই উদ্দীপকটা পড়ছি। এখানে দেখেন A B C 3টে মান দেওয়া আছে। এরপরে আমার গত প্রশ্ন বলা আছে A এর মান 34, n হলে n এর মান নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ, n একটু ফলো করেন, এখানে n বেজ আকারে আছে। আচ্ছা, বেজ বলতে কি বোঝেন? কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ককে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলে। আবার বললাম, কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ককে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলে। ওকে, যেহেতু শিক্ষার্থীবৃন্দ a এর মান 34n, দেখেন শিক্ষার্থীবৃন্দ a এর মান দেওয়া আছে 52 ডেসিমাল সংখ্যায়। তাহলে আমরা যে 4টা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে জানি, সে 4টা পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হলো ডেসিমাল সংখ্যার মান দেওয়া আছে,
এইটা আমার অন্য কোনটা হতে পারে, কোন সংখ্যা পদ্ধতিতে 34 হবে আমি সেটা নির্ণয় করব। শিক্ষার্থীবৃন্দ, আমি যদি একটু ক্রিয়েটিভ ভাবে বলি আপনারা বুঝতে পারবেন। দেখেন শিক্ষার্থীবৃন্দ, এটা যেহেতু ডেসিমাল আছে তাহলে এটা তো ডেসিমাল হওয়া সম্ভব না। আচ্ছা 3 4 এটা তো বাইনারি হওয়া সম্ভব না, থাকে কি বলেন অক্টাল এবং হেক্সাডেসিমাল। তাহলে আপনি এই যে ডেসিমাল মানটা আছে এটা আপনি সরাসরি আপনি অক্টালে রূপান্তর করে দেখতে পারেন, সেক্ষেত্রে হয়েও যেতে পারে। যদি সেটা না হয় আপনি এবার হেক্সাডেসিমাল রূপান্তর করে দেখবেন, তাতেও হবে। এছাড়া আরেকটা হচ্ছে আমি সূত্রের মাধ্যমে একটু করি, দেখেন সেটা হয়তো আপনাদের জন্য একটু কষ্ট হতে পারে বুঝতে, আশাবাদী হবে না, আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি জানি a এর মান 34n হলে, দেখেন যেটা 34n এইটার মানে a দেওয়া আছে কত বলেন 52, এটা আছে ডেসিমাল সংখ্যায়। আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে, আচ্ছা এবার আমরা এটা করব, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ। যেহেতু এটা যে কোন সংখ্যা পদ্ধতি সেটা আমরা জানি না, কিন্তু এর মানে কিন্তু ডেসিমাল আছে। আচ্ছা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা ডেসিমালের মান বের করি, আমি আমার নিয়ম অনুযায়ী করি গুণ পদ্ধতিতে। কিভাবে গুণ পদ্ধতি? দেখেন এখানে যে মানগুলো আছে সেই মানগুলোকে আমরা বেস দ্বারা গুণ করি। ওকে, যদি করি 3 ইন্টু n, মান যে বর্গর হবে আমার প্লাস, এবার 4 ইন্টু n, এবার এই যে পাওয়ার বেস দিয়ে যে গুণ করলাম, বেজের উপর পাওয়ার বসাতে হয়। পাওয়ার শুরু হয় কত দিয়ে? 0 দিয়ে, সেক্ষেত্রে এইটার উপর পাওয়ার 0, এটার উপর পাওয়ার 1। ওকে, এবার ইকুয়াল দিলাম 52, এটা ডেসিমাল সংখ্যা। ওকে, এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ, এই 2 এর 3 n এর উপর যদি পাওয়ার 1 হয় সেক্ষেত্রে এখানে n ই হয়। n দ্বারা যদি আমি 3 এর গুণ করি আমার এখানে হয় thrice n। ওকে, এরপরে n এর উপর পাওয়ার 0, যে কোনো রাশির উপর পাওয়ার যদি 0 আকারে থাকে তার মান কত জানি আমরা 1। ঠিক আছে, n এর উপর পাওয়ার যদি 0 হয় তাহলে এর মান হচ্ছে 1। 4 ইন্টু 1 ইকুয়াল 4 ইকুয়াল 52। এটা ডেসিমাল সংখ্যা। শিক্ষার্থীবৃন্দ এই ক্ষেত্রে আমাদের এই ডেসিমালটা আসলে দিচ্ছে না, আপনারা এখানে ডেসিমাল মানটা তো বুঝতেই পারছেন। ঠিক আছে, এরপরে দেখেন শিক্ষার্থীবৃন্দ, এই যে 4 আমাদের বাম পাশে যোগ আকারে আছে, আমি যদি এটা ডান পাশে পাঠাই সেক্ষেত্রে বিয়োগ আকারে হবে। ওকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি thrice n প্লাস ইকুয়াল 52 মাইনাস 4। ওকে, thrice n, যদি আমি 52 থেকে যদি আমি 4 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের থাকে কত বলেন 48 অবশ্যই। এরপরে যদি আমি এখানে n রাখি, 3 যদি এই পাশে পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদের যেহেতু এখানে গুণ আকারে আছে এই পাশে হবে ভাগ আকারে 48/3। ওকে, n ইকুয়াল 3 48 হতে কত যায় শিক্ষার্থীবৃন্দ? 3 16 48, এখানে 16 বার যায়। 3 48 হতে কত বার যায়? 16 বার যায়। ওকে শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা এখানে n এর মান পাইছি 16, তাহলে এইখানে দেখেন এখানে ছিল কি 34n, তবে n এর মান যদি 16 হয় তাহলে বলেন তো শিক্ষার্থীবৃন্দ এটা কোন সংখ্যা পদ্ধতি? এটা অবশ্যই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে এখানে 34 ইকুয়াল 16, এইটাই এটার উত্তর। তাহলে n এর মান হচ্ছে 16। এখানে বলা হচ্ছে n এর মান নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা বলবেন
n এর মান হলো 16, তাই এই সংখ্যা পদ্ধতিটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আশাবাদী আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। আপনারা যদিও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, কোনো সমস্যাকে আমাকে জানানোর চেষ্টা করবেন, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, এই ফাঁকে আপনারা ঘয়ের প্রশ্নটা পড়েন, একটু নিজের পড়ার চেষ্টা করবেন। ঘয়ের যে প্রশ্নটা দেওয়া আছে শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নটা অরিজিনালি অনেক বড় প্রশ্ন। এখন আপনারা যদি বিভিন্ন টেকনিক অবলম্বন করে এটা করতে পারেন আপনাদের জন্য অনেক ভালো হবে বলে আমি মনে করি। শিক্ষার্থীবৃন্দ দেখেন, লেখা আছে এ ও বি এর পার্থক্য এস, যেটা আমরা বলতে পারি আসলে এই পার্থক্যকে আমরা এস দ্বারা চিহ্নিত করব। ওকে, যোগের সাহায্যে নির্ণয় করো। আমরা বলি এ ও বি এর পার্থক্য যোগের সাহায্যে নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই এটা আমি আপনাদেরকে যোগের সাহায্যে নির্ণয় করে দেখাবো, কিন্তু আপনাদের একটু বোঝার বিষয় আছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা যোগ করে কি বের করে থাকি? আমরা যোগ করে সাধারণত পার্থক্য বের করি। আমরা দুঃখিত, আমরা যোগ করে সাধারণত সমষ্টি বের করে থাকি। আমরা যোগ করে সাধারণত সমষ্টি বের করে থাকি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এখানে প্রশ্ন বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করেন। এই যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা একমাত্র দুইয়ের পরিপূরক পদ্ধতি অবলম্বন করে করতে হয়। সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হয়। আবার বললাম, বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হয়। কিন্তু শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে যে মান দুইটা দেওয়া আছে দেখেন, এ ও বি এর মান দেওয়া আছে 52, যেটা ডেসিমাল সংখ্যা। বি এর মান দেওয়া আছে 103, এটা অক্টাল সংখ্যা। তাহলে একটি আছে ডেসিমাল সংখ্যায়, একটি আছে অক্টাল সংখ্যায়। এবার এই যে অক্টাল সংখ্যাটা, এইটা আসলে ডেসিমালে কত, এটা আগে আমাকে বুঝতে হবে। মানে এইটার ডেসিমালে কত হবে, এরপরে আমি নির্ণয় করতে পারবো বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা, মানে এই দুইটা সংখ্যার ভিতরে কে বড় কে ছোট। এরপরে আপনারা বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা জানি এখানে এ এর মান দেওয়া আছে, দেখেন এ ইকুয়াল দেওয়া আছে 52, এটা হলো ডেসিমাল সংখ্যা। ওকে, বি এর যে মান দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু বি এর মান দেওয়া আছে 103, এটা হচ্ছে অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যার মান আমরা তো চিনি না, আমরা চিনি কোন সংখ্যা? ডেসিমাল সংখ্যা। সেক্ষেত্রে এই অক্টালের যে মানটা আছে এটা আমাকে ডেসিমালে রূপান্তর করতে হবে। কিভাবে করব? আমরা জানি অক্টাল সংখ্যা থেকে যদি ডেসিমালে যাই সেটার পদ্ধতিটা হচ্ছে গুণ পদ্ধতি। কিভাবে করবেন শিক্ষার্থীবৃন্দ? এই দেখেন 1 × 8, প্রতি সংখ্যাকে প্রতি অঙ্ককে আমরা বেস দ্বারা গুণ করব, মাঝখানে প্লাস ব্যবহার করব, দিলাম প্লাস। এবার হচ্ছে 0 × 8 প্লাস 3 × 8। ওকে, এইখানে যে তিনটা অঙ্ক আছে, তিনটা অঙ্ককে আমি গুণ করলাম। এই তিনের এইগুলোর উপর থেকে আমার এখন পাওয়ার বসাতে হবে। পাওয়ার বসাতে হয় সাধারণত বেজের উপর থেকে। বেজ কত? 8, এটার উপর পাওয়ার 0, এটার উপর 1, এটার উপর 2। আশা করি আপনারা বুঝতে পারছেন। শিক্ষার্থীবৃন্দ, আপনারা এটা করেন 8 এর উপর পাওয়ার 2, মানে 8 × 2, 8 × 8, তাহলে 8 8 64, 64 এখানে হচ্ছে 64। ওকে, প্লাস 8 এর উপর পাওয়ার 1, তার মানে 8, 8 × 0 = 0, প্লাস 8 এর উপর পাওয়ার 0, তার মানে 1, 1 দ্বারা যদি 3 এর গুণ করি 3 × 1 = 3। এটা যদি আমরা এবার যোগ করি, আচ্ছা, তাহলে এখানে হয় 68, দুঃখিত 67, তাহলে এটা হয় কত? 67।
তাহলে আমাদের যে অক্টাল মানটা রয়েছে এটা হলো শিক্ষার্থীবৃন্দ বি এর যে মানটা রয়েছে এটা হচ্ছে 67 এটা কি ডেসিমাল সংখ্যা, এটা কোন সংখ্যা? ডেসিমাল সংখ্যা। এবার আমরা কি করব, এতে যে মানটা দেওয়া আছে 52, বিতে যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে 67। শিক্ষার্থীবৃন্দ আপনারা বলেন তো কে বড় কে ছোট? শিক্ষার্থীবৃন্দ এটা আপনারা অবশ্যই জানেন, আমাদের হচ্ছে 67 বড়, 52 বড়, ছোট 52 ছোট। এই ক্ষেত্রে যদি আমি পার্থক্য নির্ণয় করি, তাহলে আমি অবশ্যই বি মাইনাস এ করব। বি মাইনাস এ, বি হচ্ছে এখানে এক্ষেত্রে বৃহত্তম সংখ্যা, যেমন কত 67। তাহলে আমি এখানে একটু রাফ যদি আপনাদেরকে দেখাই, 67 এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা, মাইনাস 52 এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। দেখেন শিক্ষার্থীবৃন্দ, আমরা বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে পারবো। আমরা এই যে ডেসিমাল মানটা এই কারণেই বের করছি, এটা ডেসিমাল মান কত আমাদের বোঝার স্বার্থে। ওকে, 67 থেকে আমরা যদি 52 বিয়োগ করি শিক্ষার্থীবৃন্দ, দেখেন 67 এটা ধনাত্মক সংখ্যা, 52 এটা ঋণাত্মক সংখ্যা। আসলে এইখানে যে মান দুইটা দেওয়া আছে, কোথাও তো ঋণাত্মক সংখ্যা দেওয়া নেই, তাহলে আমরা কিভাবে বুঝবো? ওই যে বললাম বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হয়, সেই ক্ষেত্রে এই 52 কে আমাদের ঋণাত্মক ধরে নিতে হবে। এবার এই অঙ্কটা করতে হলে, মানে যোগের সাহায্যে পার্থক্য নির্ণয় করতে হলে আমার লাগবে 67 এর বাইনারি মান, এবং আমার লাগবে 52 এর বাইনারি মান। 52 এর বাইনারি মান, আমরা যেটা হচ্ছে -52 বাইনারি মান লাগবে, আর এই -52 বাইনারি মান করতে হলে আমাদের করতে হবে 2 এর পরিপূরক। ওকে, এবার আমি বের করব বাইনারি মান। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই যে দুইটা অঙ্ক, এই দুইটা অঙ্কের বাইনারি মান আমাদেরকে বের করতে হবে। সেক্ষেত্রে আমরা বড়টার কি করব? বড়টাকে বলেন 67, বড়টাকে 67। দেখেন তাহলে এই 67 এর আমি কি করব? ধনাত্মক সংখ্যার বাইনারি মান বের করব। 67 এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। আমরা যদি এটার বাইনারি মান বের করি শিক্ষার্থীবৃন্দ, আমি বাইনারি মান এইখানে এইটার যে অক্টাল মানটা আছে এইটা দ্বারা বাইনারি মানটা এখানে লিখবো। কিন্তু আপনাদের বোঝার জন্য কি বলি শিক্ষার্থীবৃন্দ, আপনারা যেভাবেই পড়ছেন, যেখানে পড়ছেন, আপনারা বাইনারি মান বের করতে অবশ্যই পারেন। আপনারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন, এবং আপনারা একটা সিস্টেমে বাইনারি মান বের করতে পারেন, যেটা 1 2 1 2 4 8 এইটা কি বলে এটাকে বলা হয় মেমোরি সিস্টেম। আপনারা বাইনারি মান বের করতে পারেন, সেই সিস্টেম আপনারা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি আমার সহজ সিস্টেমে আমি যে 67 এর যে অক্টাল মানটা ছিল এইটা দ্বারা 3 বিট করে বাইনারি মান লিখলে আমরা বাইনারি মান পাবো। লিখবো এর বাইনারি মান, এর বাইনারি আমরা জানি এর বাইনারি হলো 1, এখানে 0 0 0 0 0 3 3 11 পিছনে একটা 0, তাহলে আমাদের এই পিছনে দুটো 0 প্রয়োজন হচ্ছে না। শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা দেখব এখানে কয় বিট হয়েছে, 1 2 3 4 5 6 7 বিট। তাহলে আমরা এখানে অতিরিক্ত একটা বিট দিব, কারণ আমরা জানি বাইনারি সর্বনিম্ন 8 বিট নিয়ে কাজ করে। তাহলে 67 এর বাইনারি মান আমি এখানে লিখলাম। ওকে, এই 67 নিয়ে আর কোনো কাজ নাই শিক্ষার্থীবৃন্দ। এবার লাগবে কি আমার -52 এর বাইনারি মান। আমার লাগবে কি বলেন? -52 এর বাইনারি মান। এই -52 এর বাইনারি মান বের করতে হলে আমরা জানি ভাগ গুণ করে বের করতে হয়। আপনারা সেভাবে বের করে নিতে পারেন। আমি এই পাশে রাফটা করছি, দেখেন এখানে কত বল 52, এই 52 এইটার আসলে এইটার তো এই আমি এইমাত্র যে সিস্টেমে বাইনারি মান বের করছি সেভাবে সম্ভব না, এটা আমাকে ভাগ করে বের করতে হবে। এটা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এটা হচ্ছে কত বার যায় একটু আপনারা নিজের করার চেষ্টা করেন। এটা হচ্ছে 26 বার যায় আসলে। তারপরে 26 × 2 = 52, এখানে ভাগশেষ থাকে 0। এটা যদি আমি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের যায় হচ্ছে 13, সেক্ষেত্রে ভাগশেষ 0। আবার যদি ভাগ দিয়ে দিই আমার যায় 6 বার, 6 দুগুণে 12, ভাগশেষ থাকে আমার 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি 3 বার, 3 দুগুণে 6, ভাগশেষ 0। আবার যদি 2 দিয়ে ভাগ দিই ভাগ যায় 1, 2 ভাগশেষ 1। আবার 2 দিয়ে দিলে এখানে হচ্ছে 0, ভাগশেষ হচ্ছে আমার 1। তাহলে এটার বাইনারি মান হচ্ছে আমাদের এই নিচ থেকে উপরে আমি লিখতে পারি 52। এটা হচ্ছে 52 হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা, এর বাইনারি, এর
বাইনারি 52 এর বাইনারি মান হলো 110100। আমি এই বাইনারি মানটা লিখলাম শিক্ষার্থীবৃন্দ। এই বাইনারি মানটা এখানে আসলে করার প্রয়োজন নেই, আপনারা কেউ বিরক্ত বোধ হবেন না, এই ক্লাসটা আসলে অনেক বড়। ওকে, আমরা এটা কি আমাদের কোনো প্রয়োজন নাই, তাহলে এটা সাইডে রাখলেও হয় বা আপনি মুছে ফেললেও হয়, এটা আপনারা আলাদাভাবে রাফ করবেন। আমি এই বাইনারি মানটা পাইছি। দেখেন শিক্ষার্থীবৃন্দ, এটা কয়টা বিট? 1 2 3 4 5 6টা। তাহলে আমাদের লাগে কয়টা শিক্ষার্থীবৃন্দ? আমাদের লাগে 8টা। সেক্ষেত্রে আপনি এখানে আরো 2টা জিরো দিয়ে দিবেন, অথবা আপনারা নিচ দিয়ে লিখে দিতে পারেন 8 বিট রেজিস্টার সাজিয়ে পাই, সেটা আমাদের আসলে লাগে না। এবার দেখেন, এটা তো 52, কিন্তু আমাদের লাগবে কি বলেন? -52। -52 এর বাইনারি মান করতে হলে, -52 এর বাইনারি মান করতে হলে আপনারা করবেন কি বলেন? 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক মানে 2 এর পরিপূরক করতে হলে সবার আগে লাগে 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক। একের পরিপূরকটা আসলে কি? একের পরিপূরক শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে এখানে 8 বিট রেজিস্টার যে আছে, মানে 8 বিট যে বাইনারি মানটা আছে, এটার বিপরীতকরণ। বিপরীতকরণ বলতে আমরা কি বুঝি? যেখানে 0 সেখানে 1, যেখানে 1 সেখানে 0। ওকে, এখানে দুইটা 0 আছে, সেখানে আমরা 1 1 0 0 1 0 1 1 এইটার বিপরীত বাইনারি মানটা লিখলাম। মানে যেখানে আছে 0 তার বিপরীতে 1, যেখানে 1 তার বিপরীতে 0। ওকে, এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে, কি বললাম? 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে হয় কি বলেন? 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক, এই 2 এর পরিপূরকে যে মানটি পাবো, 2 এর পরিপূরকে আমরা যে মানটি পাবো, সেটাই হচ্ছে ঋণাত্মক সংখ্যার বাইনারি মান। এটা যদি আপনি ভাবেন, এটাই -52। -52 এর বাইনারি মানটা আমরা এখানে পাবো। শিক্ষার্থীবৃন্দ, আপনারা অবশ্যই বাইনারি যোগ পারেন। আমি নিয়মটা আবারও বলে দিচ্ছি, দুইটি সংখ্যার যোগফল যদি 2 হয় তাহলে বসবে 0 হাতে মারো 1। যদি দুইটি সংখ্যার যোগফল 2 এর থেকে বেশি হয়, যদি দুইটি সংখ্যার যোগফল 2 এর থেকে বেশি হয়, তবে নিয়ম হলো যত বেশি তত বসে হাতে থাকে আমার 1। যদি 2 এর থেকে কম হয় তাহলে যা আসে তাই বসবে। আপনারা নিয়মটা লিখে নেবেন। দেখেন, 1 1 যোগ করলে 2 বসবে 0, হাতে থাকে আমাদের 1। সেই মানটা যদি আমরা এখানে লিখি, 1 1 যোগ করলে 2 বসবে 0, হাতে থাকে আমার 1। সেই মানটা এখানে লিখলাম। 0 আর 1 যোগ করলে 1। এবার হাতে কিছু মান নাই, যদি না থাকে তাহলে যা আছে তা বসে যাবে। ওকে, এই যে মানটা পাইলাম শিক্ষার্থীবৃন্দ, এই যে মানটা পাইলাম, এটাই হচ্ছে -52 এর বাইনারি মান। এবার আমরা যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই যে দেখেন, এই যে পূর্ণ যে ধনাত্মক মানটা আছে এইটা এবং -52, এই যে দুইটা মান আমরা যদি যোগ করি বের হবে পার্থক্য। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন। আমি এটা এখানেই করছি। এতে হলো 52, এতে আমি বৃহত্তমটা আগে লিখছি 67। এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। ওকে, শিক্ষার্থীবৃন্দ, 67 এর বাইনারি মান এই যে লিখে দিয়েছি, দেখেন আমি সেটা এখানে লিখলাম 0 1 0 0 0 0 1 1। এরপরে হচ্ছে আমাদের কি বলেন? -52। আমি এখানে লিখলাম -52। এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। এই -52 এর বাইনারি মান এই যে দেখেন, এই যে আমরা যেটা বের করে রেখেছি, এইটা আপনারা লিখবেন 1 1 0 0 1 1 0 0। ওকে, এই যে মানটা আপনারা যোগ করবেন, এই যে মানটা যোগ করছি, এই যোগফলই হবে আপনার উত্তর। এই যোগফলই হবে উত্তর। দেখেন, 1 0 যোগ করলে 1, হাতে কিছুই নেই। 1 0 যোগ করলে 1, হাতে কিছুই নেই। 0 1 যোগ করলে 1, হাতে কিছুই নেই। 1 0 যোগ করলে 1, হাতে কিছুই নেই। 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে বসবে 0, হাতে আমার 1, 1 1 যোগ করলে 0, হাতে আমার 1। ওকে, এই হাতে 1 এই পাশ থেকে আমাকে এখন বসাতে হবে। এখানে যদি কোনো অঙ্ক নাই, সেটা আমরা এই 1টা এখানে বসাবো। শিক্ষার্থীবৃন্দ, এই যে 1টা বের হলো, এর নাম হলো ক্যারি বিট। এই ক্যারি বিট কোনো উত্তর হয় না, ক্যারি বিট কোনো উত্তর হয় না। আমাদের উত্তর হচ্ছে চিহ্ন বিট পর্যন্ত। উত্তর হচ্ছে চিহ্ন বিট পর্যন্ত। যেহেতু চিহ্ন বিট 0, তাহলে এই 0 কার্ডের ভ্যালু নেই। সেক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে নির্ণয় পার্থক্য হচ্ছে 1 1 1। সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবেন? নির্ণয় পার্থক্য। আচ্ছা, আমরা এখানে লিখে দিতে পারি নির্ণয় পার্থক্য। নির্ণয়ে পার্থক্য
1111 এটা তো বাইনারি বা আচ্ছা 1111 আমরা জানি এটা এটা 15 এর বাইনারি মান, এটা হচ্ছে 15 এর বাইনারি মান, সেক্ষেত্রে আপনারা লিখে দিতে পারেন 15, এটা ডেসিমাল সংখ্যা। আর যদি আপনারা এটা ডেসিমাল 15 না জানেন তাহলে নির্ণয় পার্থক্য 1111 দিবেন, কোনো সমস্যা নাই। এই পাইলাম শিক্ষার্থীবৃন্দ, একটু ভালো করে দেখেন, এ ও বি এর পার্থক্য যোগের সাহায্যে নির্ণয় করো, যোগের সাহায্যে নির্ণয় করো। এই যে পার্থক্যটা যোগের সাহায্যে নির্ণয় করেছি আমি, তাহলে এটা হচ্ছে আমাদের পার্থক্য। কিন্তু এই যে এইটাকে বলছে এই যে যোগের জন্য পার্থক্য, এই যে পার্থক্য একে প্রকাশ করছে বলছে এস দ্বারা, তাহলে এইটার মান হচ্ছে কি এস। এবার আমাদের বলছে এবং এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। আবার শুনেন, এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। আমাদের উপরে একটা অঙ্ক হয়েছে, এবার আরো একটা অঙ্ক শিক্ষার্থীবৃন্দ ধরাই দিয়েছে। দেখেন অঙ্কটা এই কারণে বলছি অনেক বৃহৎ, একটু ধৈর্য সহকারে দেখেন শিক্ষার্থীবৃন্দ। এবার এই সি এর দেওয়া আছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি শিক্ষার্থীবৃন্দ। সি এর মানটা আমি এখানে লিখলাম। এই সি এর মানটা আমরা যদি লিখি A25.6C, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। আমার এবার বের করতে হবে বাইনারি, মানে এটার যে এই যে পার্থক্য যেটা পাই সেটা তো মান বাইনারিতে দেওয়া আছে, কিন্তু আমাদের যে এই হেক্সাডেসিমালের যে মানটা দেওয়া আছে এটা আমার বাইনারি মান বের করতে হবে, কারণ আমাকে যোগ করতে হবে। আমরা জানি হেক্সাডেসিমাল থেকে বাইনারি কিভাবে করবেন, হেক্সাডেসিমাল থেকে বাইনারি 4 বিট করে বাইনারি মান লিখতে পারলেই হয়। সেক্ষেত্রে কিন্তু দেখেন আমরা যেখানে জানি এই এর মানে 10 এর বাইনারি মান 1010, যে ক্ষেত্রে আছে 2 এর বাইনারি মান 10, এখানে পিছনে দুইটা জিরো দিবেন, দুইটা জিরো। এবার হচ্ছে 5 এর বাইনারি মান হচ্ছে 101, সেক্ষেত্রে পিছনে একটা জিরো দিবেন। ওকে, পয়েন্ট 6 এর বাইনারি মান 110, তাহলে সেক্ষেত্রে পিছনে একটা জিরো দিবেন। 3 11 পিছনে দুইটা জিরো। ওকে, এই যে মানটা হচ্ছে এটা হচ্ছে আমার হচ্ছে এই সি এর বাইনারি মান, এটা হচ্ছে আমার সি এর বাইনারি মান। এই সি এর বাইনারি মানের সাথে আমার যে এস এর যে পার্থক্যটা বের হয়েছিল এটাকে আমার কি বের করতে বলছে বলেন, এস ও সি এর যোগফল বাইনারি নির্ণয় করো। তাহলে আমি যে সি এর মানটা বাইনারি পাইছি, এই সি এর মানের সাথে আমি যোগ দিব কার, এস এর মান কোনটা, পার্থক্যের মানটা। ওকে, আমি এবার নিচে আবার করছি, দেখেন সি এর যে মানটা এখান থেকে আবার লিখবেন আপনারা 1 0 1 0 0 0, এবার 1 0 0 1 0 1, পয়েন্ট 0 1 1 0 0 0 1 1। ওকে, এইটার সাথে আমার যোগ দিতে হবে কার, এস এর মান আমি কত পাইছি শিক্ষার্থীবৃন্দ, এইটা কি আমাদের বলছে এস এর মান কত 1111, তার মানে এটা তো পূর্ণ সংখ্যা, তাহলে এই পয়েন্টের মধ্যে ভিতরে লিখতে হবে, এখানে লিখলাম 1 1 1 1। ওকে, এরপরে এই যে মানগুলো আছে শিক্ষার্থীবৃন্দ, যদি না বোঝেন তাহলে 0 0 0 0 দ্বারা পূরণ করে রাখবেন। এই 0 0 এর কোনো ভ্যালু নেই শিক্ষার্থীবৃন্দ, আপনি যত 0 দিয়ে রাখতে পারেন, এখানে যে কটা অঙ্ক আছে সে কটা অঙ্কতে আপনি 0 দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন তাহলে এই পয়েন্টের পরের যোগফলটা হচ্ছে 0 1 1 0 0 0 1 1। এবার পরের সংখ্যা এই 1 1 যোগফলের দুই পাশে শূন্য হাতে আমার 1, আবার এখানে 1 যোগফলের দুই পাশে শূন্য হাতে আমার 1। এবার হচ্ছে 1 1 1, এই তিনটে এক যোগ করলে যোগফল বসে 1 হাতে আমার 1, আবার দেখেন 1 0 1 যোগ করে 2 বসে শূন্য হাতে আমার 1 0 0 এক যোগ করলে 1 হাতে কিছুই নেই। এরপর আছে আমার এই 1, এই দিলাম 1। এরপরে যে এই 1টা বসানোর পরে আমার আছে 0 0 0 1 0 1, কারণ এই পাশে তো নিচে আসলে কোনো মান নেই, এই কারণে এই যোগফলটা বসে গেছে। শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে আমাদের নির্ণয় যোগফল বা মোট। এখানে আমি মোট লিখলাম আপনাদের বোঝানোর স্বার্থে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আসলে বোর্ডের তুলনায় অঙ্কটা অনেক বড় হয়ে গেছে, এই কারণে আপনাদের বুঝতে একটু কষ্ট হতে পারে যে ছোট করে লিখেছি, আপনারা একটু জুম করে দেখার চেষ্টা করবেন। আমি এই পুরো বোর্ডটার ভিতরে অঙ্কটা রাখার চেষ্টা করেছি, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে যদি রাখতে পারেন আপনাদের জন্য আসলে অনেক অনেক বেনিফিট হবে শিক্ষার্থীবৃন্দ। আমি আশাবাদী এই বৃহৎ অঙ্কটি আমি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আপনাদের
আপনাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। শিক্ষার্থীবৃন্দ, যদি এই ক্লাসে কোনো স্থানে আপনাদের বুঝতে কষ্ট হয় আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি আপনাদের ওয়াদা দিলাম আমি এই ক্লাস আপনাদেরকে বুঝিয়ে দিব, এই ক্লাস আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।